বছর পর খুলনায় আর ১৯ বছর পর গোপালগঞ্জে বিএনপির সমাবেশ ঘিরে গণজাগরণ। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, গুলিতে তরুণের মৃত্যু। সাজেকে আগুন, পুড়ে গেছে ৩০টিরও বেশি রিসোর্ট কটেজ। এবং দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, শিক্ষার্থীদের ক্লাস বর্জন। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিস বসে গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে যেন গণতন্ত্র ফিরে আসে, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়। দুপুরে খুলনা সার্কিট হাউস মাঠে খুলনা মহানগর দক্ষিণ বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপির মূল লক্ষ্য থাকবে জনগণ ও বাংলাদেশের অবস্থার পরিবর্তন করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী আপনারা, প্রিয় সহকর্মীবৃন্দ, দেশের মানুষ, দেশের অধিকাংশ মানুষ আজ আপনাদের দিকে তাকিয়ে আছে। যে অধিকাংশ মানুষ এখন পর্যন্ত মনে করে যে দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু সহকর্মীবৃন্দ, শুধু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, প্রত্যেকটি নেতাকর্মীকে সেই জন্য তৈরি হতে হবে। আমাদের কথাবার্তা, কাজকর্ম সবকিছুতে সেটির প্রতিফলন থাকতে হবে। আমাদের দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে, সেই প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে গড়ে তুলতে হবে। দীর্ঘ ১৯ বছর পর গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির সমাবেশ। শহরের পৌর পার্কে আয়োজিত এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, প্রধান বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সমাবেশ ঘিরে গোপালগঞ্জ শহরে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। 111 পরবর্তী আওয়ামী লীগের ৩ মেয়াদে জেলায় বিএনপিকে প্রকাশ্যে কোনো মিছিল মিটিং করতে দেখা যায়নি। ঘরোয়া আলোচনার মাধ্যমেই বিএনপির কর্মসূচি সীমাবদ্ধ ছিল। ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে গোপালগঞ্জে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি করছেন। আজকে সমাবেশ থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি আদায়ের আহ্বান জানাচ্ছেন নেতাকর্মীরা। শুধুমাত্র সিরাজ ভাইকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা সিরাজ ভাইয়ের সঙ্গে এসেছেন। কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এ সময় শাহাব কবির নাহিদ নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা যান। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। এতে শাহাব কবির নাহিদ নামে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহতের বিষয়ে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও সদর হাসপাতাল পুলিশ ইনচার্জ সাইফুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এই ঘটনায় দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন বর্তমানে পরিস্থিতি ভালো আছে। আমরা শুনেছি যে কয়েকজন আহত হয়েছেন, একজন মৃত্যুবরণ করেছেন, এরকমটি সংবাদ আসছে আমাদের কাছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমরা একটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের ব্যর্থতা আছে, অস্বীকার করার সুযোগ নেই। সকালে রাজশাহীর PTI মিলনায়তনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ বিষয়ে এক কর্মশালায় যোগ দেওয়ার আগে
এ মন্তব্য করেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছেন। চলমান বিচার পদ্ধতি নিয়ে আইন উপদেষ্টা বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে তাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, আর যারা নির্দোষ তাদের যেন অযথা হয়রানির শিকার না হয় সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে, আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। পুলিশ, বিচার, প্রশাসন সব ক্ষেত্রেই আমরা যেটা সোজা করে বলতে চাই, আমরা মানে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে, এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। ছিনতাই রোধে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট আজ থেকে মাঠে নামবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। সকালে রাজশাহী প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, একটি গোষ্ঠী চায় না বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে প্রায় 30টি রিসোর্ট। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয়রা। এক রিসোর্ট মালিক জানিয়েছেন, দুপুর 1টার দিকে সাজেক পর্যটনের প্রধান কেন্দ্র রুইলুইপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ইকো ভ্যালি রিসোর্টে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে সাজেক অবকাশ রিসোর্ট সহ বাকি রিসোর্টগুলোতে আগুন ধরে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ইকো ভ্যালি, অবকাশ, মেঘছুট, মন্টানা সহ প্রায় 30টি রিসোর্ট পুড়ে গেছে। সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন। 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের কয়েকটি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে ক্লাস বর্জন করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। এতে দুর্ভোগে পড়েছেন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের বিরুদ্ধে করা রিট 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার, শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের বিএমডিসি নিবন্ধন দেয়া এবং ম্যাটসদের বিএমডিসি নিবন্ধন বাতিল সহ 5 দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের ক্লাস বর্জন চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা তাদের। ওরা গতকাল আমার কাছে একটা স্মারকলিপি দিয়েছে, সেই স্মারকলিপিটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠিয়ে দিয়েছি। ইন্টার্ন এর মুহূর্তে না থাকলে আমরা ওই কাজ চালিয়ে নিচ্ছি আমাদের বাকি যারা তাদেরকে। একই দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ চত্বরে জড়ো হয়ে বিভাগের সব মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সকাল থেকে রাঙামাটি মেডিকেল কলেজে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান নেন শিক্ষার্থীরাও। তাদেরকে যদি আপনারা ডাক্তারের সম্মান দিতে চান, ডাক্তার লিখতে চান, তাহলে একইভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাও ধ্বংসের সম্মুখীন হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে শতাধিক ইন্টার্ন চিকিৎসক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। দাবি বাস্তবায়নে রংপুরের সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোতে চলছে শাটডাউন কর্মসূচি ও বিক্ষোভ। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা পেতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। এখানে কোনো প্রকার চিকিৎসা হচ্ছে না, রোগীকে হয়রানি করতেছে। একবার গেলে বলতেছে 3 তলায় যাও, একবার বলতেছে 5 তলায় যাও, 5 তলা থেকে 4 তলায় যাও। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন।
বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ধৈর্য ধরে দেশ ও জাতির জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি। সোমবার সকালে সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর মৌলিক প্রশিক্ষণের অংশ হিসেবে প্রতি বছর এই আয়োজন করা হয়। বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ 5 ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের সীমান্ত আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি লালমনিরহাট, ঢাকা ও মুন্সিগঞ্জে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহে শুরু হয়েছে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও প্রদর্শনী মেলা। ঝিনাইদহ সদর কৃষি বিভাগের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজি আক্তার চৌধুরী, জেলা কৃষি কর্মকর্তা ষষ্ঠীচন্দ্র রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী উপস্থিত ছিলেন। মেলায় কৃষক ও উদ্যোক্তারা মোট 18টি স্টলে নানা কৃষিজাত পণ্য ও কৃষি প্রযুক্তি প্রদর্শন করেছেন। দেশের খবরের সময় হলো আরেকটি বিরতির। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। এবারে বাংলা লিংকের সৌজন্যে বইমেলার খবর জানাবো। অমর একুশে বইমেলার আজ 24তম দিন। মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, তার সঙ্গে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। সাকিব, মেলা প্রাঙ্গণে আজকের কি অবস্থা? পাঠক প্রকাশকদের ভিড় কেমন এবং কেমন চলছে বেচাকেনা? শিমু, আজ কিন্তু অমর একুশে বইমেলা 2025-এর 24তম দিন। আর মাত্র 4 দিন বাকি আছে বইমেলার, তারপরেই কিন্তু এবছরের মতো বইমেলা শেষ হয়ে যাবে এবং আবারও কিন্তু হয়তো 1 বছরের অপেক্ষা থাকবে বইপ্রেমীদের যে কবে আবার শুরু হবে বইমেলা, সেই প্রহর কিন্তু তারা গুনবেন। তো আজকে 24তম দিনে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে শুরুর দিকে কিছুটা কম ছিল পাঠক, ক্রেতা কিংবা দর্শনার্থীর সংখ্যা, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে বইমেলাতে কিছুটা পাঠক ক্রেতার সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে সাধারণত আমরা একেবারে মেলার শেষ মুহূর্তে প্রতি বছর যেমন চিত্র দেখতে পাই তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই তুলনায় ভিড় অনেকটাই কম রয়েছে। যদিও আমরা প্রতিদিনই দেখি যে বিকেল শেষ হয়ে গেলে সন্ধ্যার দিকে মানুষের ভিড়টা বেশি বাড়ে, বিশেষ করে রোদের তেজ কমে যাওয়ার কারণে তখন কিন্তু মানুষ বেশি আসেন। রোদ যেহেতু গরম পড়ে যাচ্ছে ধীরে ধীরে, রোদের যে তেজ সে কারণেই মানুষ অনেকেই বিকেলবেলা বের হচ্ছেন না, বিকেলের শেষ নাগাদ কিন্তু তারা বইমেলার উদ্দেশ্যে আসছেন। আর গত কয়েকদিন আমরা বইমেলার যেমন চিত্র দেখেছি যে এই যে শুক্র শনিবার গেল তখন কিন্তু কিছুটা বইয়ের বিক্রি বেড়েছিল এবং পাঠক ক্রেতা এবং লেখক প্রকাশক সবার উপস্থিতি কিন্তু বেশি ছিল, কারণ যেহেতু একেবারে শেষ মুহূর্তে রয়েছে বইমেলা, সে কারণে যারা প্রকাশক রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে আসার চেষ্টা করছেন, আর লেখকরা চেষ্টা করছেন এই সময় একটু উপস্থিত থাকার জন্য, যাতে পাঠকদের সঙ্গে তাদের ভাব বিনিময় হয় এবং তাদের যে ব্যাপারটি থাকে যে বই কিনতে আসেন পাঠকরা, লেখকদেরকে খোঁজেন, তো সে কারণেই লেখকরা চেষ্টা করছেন এই সময়টাতে উপস্থিত হওয়ার। এই জন্য তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে অনেক নামী এবং খ্যাতিমান লেখক কিন্তু বইমেলাতে আসছেন, এছাড়া নবীন প্রবীণ সব ধরনের লেখকদের আমরা দেখতে পাচ্ছি।
তবে আমরা জানিয়ে রাখি যে শনিবার বৃষ্টির কারণে কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হওয়ার কারণে সন্ধ্যার পর থেকে একেবারেই বইমেলার গতি হারিয়ে যায়। আমরা দেখি যে যেমন বেচাকেনার পরিমাণ বাড়ছিল সেটি কিন্তু অনেকটাই ধস নামে এবং তার পরবর্তীতে আমরা গতকালও দেখেছি যে শনিবার বৃষ্টি ছিল, তবে রোববার কিন্তু বিভিন্ন জায়গায় পানি জমেছিল, সেটার কারণে কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটেছিল এই বইমেলাতে। কারণ পানি পেরিয়ে, কাদা পানি পেরিয়ে কিন্তু পাঠকদের খুব সমস্যা হচ্ছিল বিভিন্ন স্টলগুলোতে ঘুরতে কিংবা মেলা প্রাঙ্গণে স্বাচ্ছন্দ্যে ঘুরে তারা বই দেখতে পারছিলেন না। তবে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি পানি শুকিয়ে গেছে এবং পরিবেশটাও বেশ ভালো আছে এবং যেমনটি বলছিলাম যে শুরুর দিকের তুলনায় এখন কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আর আমরা আশা করছি যে হয়তো বিকেলটা শেষ হয়ে আসলে ধীরে ধীরে যে ক্রেতা দর্শনার্থী তাদের সংখ্যা কিছুটা বাড়বে। আমি একটু জানিয়ে রাখি যে গতকাল মেলার 23তম দিনে কিন্তু মোট বই এসেছিল 67টি এবং মোট 23 দিনে সব মিলিয়ে বই এসেছিল 2423টি। তবে আজকে যে বই প্রকাশের সংখ্যা সেটি কিন্তু এখনও আমার হাতে এসে পৌঁছায়নি, সেটি আসলে কিন্তু আমি সেই ব্যাপারে জানাতে পারবো। তবে গতকাল আমি যে কথা বলছিলাম এখানকার বিক্রয় প্রতিনিধি যারা রয়েছেন বিভিন্ন প্রকাশনের কিংবা প্রকাশকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে শেষ মুহূর্তে আমরা যেমন বই বেচাকেনার যে একটা হ্রাস দেখি যে অনেক বেশি বেচাকেনায় ব্যস্ত হয়ে ওঠেন সবাই, সেই ব্যাপারটা কিন্তু এখনও এবারের বইমেলায় তেমনটা দেখা যাচ্ছে না। তবে কেউ কেউ বলছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা অনুযায়ী বিক্রি হচ্ছে, কেউ কেউ বলছেন যে আসলে যে এখনও প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না। তো শিমু, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বইমেলার সবশেষ খবর। দিন বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললেই কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন। দর্শক, অমর একুশে বইমেলার 24তম দিন আজ মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সেখানকার সর্বশেষ বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বসির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। 16 বছর পর খুলনায় আর 19 বছর পর গোপালগঞ্জে বিএনপির সমাবেশ ঘিরে গণজাগরণ। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, গুলিতে তরুণের মৃত্যু। সাজেকে আগুন, পুড়ে গেছে 30টিরও বেশি রিসোর্ট কটেজ। এবং দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, শিক্ষার্থীদের ক্লাস বর্জন। এই ছিল দেশের খবরের সর্বশেষ কাল। আবারও দেখা হবে একই সময়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন ইটি নিউজ। ধন্যবাদ সবাইকে।